প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সৃজনশীল প্রশ্নে একটি চিত্র দেওয়া আছে, দুটি প্রাণীর ছবি দেওয়া আছে পি এবং কিউ। এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে। ক, শ্রেণীবিন্যাস কি? খ, বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়? গ, পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো? এবং ঘ, প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা 1 নং সৃজনশীল প্রশ্নের চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। পি ছবিতে আছে ঘাস ফড়িং এর ছবি এবং কিউ ছবিতে একটি পাখির ছবি দেওয়া আছে। প্রথম প্রশ্ন, শ্রেণীবিন্যাস কি? এর উত্তর হবে, শ্রেণীবিন্যাস হলো সাদৃশ্য এবং ভিন্নতা অনুযায়ী দল বা গোষ্ঠী বা ধরনের বিন্যস্ত করার প্রচলিত বৈজ্ঞানিক প্রথা। মূলত শ্রেণীবিন্যাস বলতে শুধুমাত্র জীবগোষ্ঠীর শ্রেণীবিন্যাসকরণের কথা বোঝালেও ব্যাপক অর্থে এটি কোনো বস্তু বা ধারণার বিন্যাস, এমনকি এমন একটি শ্রেণীবিন্যাসের অধীনস্থ নীতিমালার বিন্যাসও হতে পারে। বিচিত্র ধরনের জীবজগৎকে চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে একসাথে ও বৈসাদৃশ্যের ভিত্তিতে পৃথক দলে স্থাপনের নীতিমালায় পৃথিবীর সমস্ত জীবকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। দুই নম্বরে ছিল বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায়। একটি জীবকে বৈজ্ঞানিকভাবে চিহ্নিত করার জন্য যে নাম প্রদান করা হয় সে নামকে বৈজ্ঞানিক নাম বলে। অন্যভাবে বলা যায়, কোনো জীবের গণ এবং প্রজাতির নাম একসঙ্গে যুক্ত করার মাধ্যমে জীবকে বৈজ্ঞানিকভাবে যে নাম প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক নাম বলে। কোনো জীবের বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকে। প্রথম অংশটি গণ বা জেনাস এবং দ্বিতীয় অংশটি নাম হলো প্রজাতি বা স্পেসিস। জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য বা ইউনিক হতে হয়। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। এরপর গ, পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো। এর উত্তর হবে, চিত্রের পি প্রাণীটি ঘাসফড়িং। ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের পতঙ্গ শ্রেণীর প্রাণী। আর্থ্রোপোডা পর্বের সাধারণ বৈশিষ্ট্য হল: 1, দেহ মস্তক, বক্ষ ও উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। 2, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। এবং 3, দেহের উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখাপঙ্গ সৃষ্টি করে, ইহা খাদ্য গ্রহণ করে। এই বৈশিষ্ট্যগুলো ঘাসফড়িং এর বৈশিষ্ট্যের সাথে মিলে যাওয়ার কারণে বলা যায় ঘাসফড়িং অর্থোপডা পর্বের পতঙ্গ শ্রেণীর প্রাণী। সর্বশেষ প্রশ্ন, প্রাণী দুটির ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো। এর সমাধান হবে, চিত্রের প্রাণীটি ঘাসফড়িং, চিত্রের কিউ প্রাণীটি পাখি। ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের পতঙ্গ শ্রেণীর প্রাণী এবং পাখি কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের পক্ষীকুল শ্রেণীর প্রাণী। উভয় পর্বের সাধারণ বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে প্রাণী দুটি ভিন্ন শ্রেণীতে অবস্থান করছে। নিম্নে ছকে প্রাণী দুটির ভিন্ন শ্রেণীর অবস্থানের কারণ উপস্থাপন করা হলো। বাম পাশে আছে অর্থোপোডা পর্বের বৈশিষ্ট্য। 1, দেহ মস্তক, বক্ষ, উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। 2, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। 3, দেহের উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখাপঙ্গ সৃষ্টি হয়, ইহা খাদ্য গ্রহণ করে। এবং 4, নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দিয়ে আবৃত। অপরদিকে পক্ষীকুল শ্রেণীর বৈশিষ্ট্য হলো: 1, দেহ পালকে আবৃত। 2, এদের একটি মেরুদণ্ড আছে। 3, সামনের দুটি উপাঙ্গ ডানায় রূপান্তরিত। এবং 4, এদের দুটি পা ও একটি
চঞ্চু আছে। এই ছিল প্রথম সৃজনশীল প্রশ্নের সমাধান। এরপর দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি দেখো, রাহাতের গায়ে মশার কামড় দেওয়ায় মাত্র সে এটিকে চাপা দিয়ে ধরে ফেলল। এরপর একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সে এর উপাঙ্গ, চক্ষু ও দেহাবরণ পর্যবেক্ষণ করল। পরবর্তীতে সে তার পাঠ্যপুস্তকের জ্ঞানের আলোকে এটির শ্রেণীগত অবস্থান বোঝার চেষ্টা করল। প্রশ্ন হলো, ফিতাকির্মি কোন পর্বের প্রাণী? খ, মানবদেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। গ, রাহাত পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। এবং ঘ, প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন? বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন, ফিতাকির্মি কোন পর্বের প্রাণী? এর উত্তর হবে, ফিতাকির্মি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। ফিতাকির্মির দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং পাতলা বা ফিতার মতো চ্যাপ্টা। দ্বিতীয় প্রশ্ন হলো, মানবদেহে নটোকর্ডের অবস্থান ব্যাখ্যা করো। নটোকর্ড হলো এমন একটি নরম, নমনীয়, অখণ্ডনীয় দণ্ডাকার অঙ্গ। এটি মেরুদণ্ডের প্রাণীর পৃষ্ঠদেশ বরাবর সারা জীবন অথবা শুধুমাত্র ভ্রূণীয় অবস্থায় বিদ্যমান থাকে। মানবদেহে নটোকর্ডের অবস্থান পৃষ্ঠদেশের মাঝ বরাবর। মানবদেহে নটোকর্ড শুধুমাত্র ভ্রূণীয় অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর বিদ্যমান থাকে। পূর্ণাঙ্গ অবস্থায় নটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয়। 3 নম্বর প্রশ্ন ছিল, রাহাতের পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো। এর উত্তর হবে, রাহাতের পর্যবেক্ষণের আলোকে মশা আর্থ্রোপোডা পর্বের পতঙ্গ শ্রেণীর প্রাণী। আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য হল 1, দেহ মস্তক, বক্ষ ও উদর এই 3টি অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। 2, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। 3, দেহের উপাঙ্গ পরিবর্তিত হয়ে মুখাপঙ্গ সৃষ্টি, ইহা খাদ্য গ্রহণ করে। 4, নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণ দ্বারা আবৃত। উদ্দীপকে রাহাতের পর্যবেক্ষণকৃত মশার বৈশিষ্ট্যাবলীর সঙ্গে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য মিলে যায়। তাই মশার শ্রেণীগত অবস্থান হল আর্থ্রোপোডা পর্বের পতঙ্গ শ্রেণী। সর্বশেষ প্রশ্ন, প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন? বিশ্লেষণ করো। কোনো প্রাণী সম্পর্কে বিস্তারিত জানতে হলে প্রাণীটির পর্ব ও পর্বের শ্রেণীর শনাক্তকারী বৈশিষ্ট্য জানা প্রয়োজন। এক্ষেত্রে প্রাণীটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। এসব যন্ত্রের মাধ্যমে প্রাণীর বাহিরে বিভিন্ন অঙ্গের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখা হয়। এর ফলে ওই প্রাণীটির সঙ্গে ওই পর্বের অন্যান্য প্রাণীর মিল অমিলের ভিত্তিতে সম্পর্ক নির্ণয় করা যায়। এছাড়া ওই প্রাণীর জীবনচক্র এবং এর উপকারী দিক ও ক্ষতিকর দিক সম্পর্কে জানা যায় ওই প্রাণীটির শ্রেণীগত অবস্থানের মাধ্যমে। উদ্দীপকে রাহাত ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে মশার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ পর্যবেক্ষণ করে শনাক্তকারী বৈশিষ্ট্য চিহ্নিত করেছে। রাহাত যদি মশার শ্রেণী অবস্থা জানা থাকে তবে সহজ অল্প সময়ে মশার শনাক্তকারী বৈশিষ্ট্যের সঙ্গে শ্রেণীর বৈশিষ্ট্যের মিল অমিল চিহ্নিত করতে পারবে। শ্রেণীর মাধ্যমে মশার জীবনচক্র এবং এটির ক্ষতিকর দিক সম্পর্কে সে অবগত হবে। তাই মশার শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন। এই ছিল 2 নং প্রশ্নের 4টি প্রশ্নেরই সমাধান। এরপর আছে নিজে করো 2টি প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে নিজে করো 2টি প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।